যে টু ডিটেক্ট এনি ডিজিজ আমরা কিন্তু সেই স্যাম্পেলকে অ্যানালাইসিস করি, করে ফাইনাল রেজাল্ট দিই যে পেশেন্টটাকে ঠিকঠাক কন্ডিশনে আছে না নেই। সুতরাং অ্যাকচুয়ালি আমরা কোনো পেশেন্টকে না দেখে তার স্ট্যাটাস জানতে পারি আমরা, যে আমার কাছে যে স্যাম্পেলটা আসছে সেই স্যাম্পেলটার স্ট্যাটাস কী আছে। এত বড় একটা ভাইটাল কাজ যারা করে তাদেরকে আমরা বলছি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। তো আমার কোশ্চেনটা এখানে যে এত বড় একটা ভাইটাল কাজ যখন পারফর্ম করছে মেডিকেল টেকনোলজিস্ট, তাদের স্যালারি কীরকম হওয়া দরকার? যারা এই ফিল্ডে না তারা হয়তো অনেক কিছু অ্যাজিউম করে নেয় যে 30-40K স্যালারি হয়তো সে পায় বা অনেক হাইফাই লিভিং। কিন্তু যদি আমরা গ্রাউন্ড লেভেলে দেখি তাহলে খুব স্যাড রিয়ালিটি একটা আছে, সেটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ কাজ পারফর্ম করার পরেও মেডিকেল টেকনোলজিস্টদের স্টার্টিং স্যালারি কত হয় জানেন? সেটা হচ্ছে 8,000 বা 10,000 পার মান্থ, 8 to 10,000 পার মান্থ অ্যাজ আ ফ্রেশার্স। আর যদি একটু এক্সপিরিয়েন্স হয় ম্যাক্সিমাম 14,000 আর 15,000। তো এই ডিসক্রিপেন্সিটা কেন হবে? স্যালারি কিন্তু প্রাইভেটে নেই একদম, এবং খুব বড় বড় হাব যারা আছে প্রাইভেটের তারাও কিন্তু স্যালারি দিচ্ছে না। তারা দিতে পারে কিন্তু দিচ্ছে না, কারণ তারা দেখছে সারাউন্ডিং আমরা পেয়ে যাচ্ছি স্টুডেন্ট 8-10 হাজার টাকায়, তাদেরকে 10 ঘন্টা খাটিয়ে নিচ্ছি। এটা বন্ধ হওয়া উচিত ইমিডিয়েটলি। তাই আমার সবার ক্ষেত্রে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার হোক, এটা নিয়ে কথা বলি আমরা, এবং আমরা একটা রিভাইজড স্যালারি প্যাকেজ অবশ্যই যেন এটা রুলস রেগুলেশনের মধ্যে আসে, তা নাহলে কিন্তু আমাদের ইয়ং জেনারেশন এই সাবজেক্টটা নেবে না। এটা আমাদের ভাবতে হবে এবং এটা নিয়ে কথা বলতে হবে। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা বানাবার উদ্দেশ্য হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট এবং এদের ফিউচার। তো মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট যদি আমরা দেখি, আমরা একটা টার্মিনোলজি ইউজ করছি যে মেডিকেল টেকনোলজিস্ট আর দ্য ব্যাকবোন অফ মেডিকেল সায়েন্স। সুতরাং টু ডিটেক্ট দ্য এনি এক্স্যাক্ট কজ অফ আ ডিজিজ দেয়ার মাস্ট বি আ মেডিকেল টেকনোলজিস্ট। We take the sample from the patient, we analyze the sample, we generate a report, and after receiving that report, doctor basically start their treatment. তো এই যে একটা ডিজিজকে ডিটেক্ট করা, যে একটা পেশেন্ট সাফার করছে এক্স্যাক্ট কোন কারণে, তার লিভার ঠিকঠাক কাজ করছে না, কিন্তু কেন করছে না? তার কি হেপাটাইটিস হয়েছে? তার কি লিভার সেল ড্যামেজ হয়েছে কোনো কারণে? তার কি বিলিরুবিন মেটাবলিজম ঠিকঠাক হচ্ছে না? তার কি লিভার এনজাইমগুলো আপ ডাউন হচ্ছে? কোন কারণে? একটা পেশেন্ট জ্বর হয়েছে, কেন হয়েছে? ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড না ইনফেকশনের জন্য? একটা পেশেন্টের কোনো একটা জায়গাতে মাস ফর্মেশন হয়েছে, টিউমার হয়েছে, কেন হলো? সেটা কি ক্যান্সারাস না নন ক্যান্সারাস? সুতরাং আমরা যদি দেখি যে এন্টায়ার সিনারিও মেডিকেল হিস্ট্রির, তাহলে হচ্ছে যে টু ডিটেক্ট এনি ডিজিজ আমরা কিন্তু সেই স্যাম্পেলকে অ্যানালাইসিস করি, করে ফাইনাল রেজাল্ট দিই যে পেশেন্টটাকে ঠিকঠাক কন্ডিশনে আছে না নেই। সুতরাং অ্যাকচুয়ালি আমরা কোনো পেশেন্টকে না দেখে তার স্ট্যাটাস জানতে পারি আমরা, যে আমার কাছে যে স্যাম্পেলটা আসছে সেই স্যাম্পেলটার স্ট্যাটাস কী আছে। এত বড় একটা ভাইটাল কাজ যারা করে তাদেরকে আমরা বলছি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। তো মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট যেটা আছে সেটা অনেক ধরনের কোর্স আছে, ডিপ্লোমা আছে, ব্যাচেলার্স আছে, মাস্টার্স আছে। বাট আমার কোশ্চেন একটা জায়গাতে, সেটা হচ্ছে অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট ফ্যাকাল্টি আমার স্টুডেন্ট যখন পাস আউট হয়ে বেরোয় তখন অনেকে সিভি পাঠায় এবং তারা বলে যে স্যার একটা কাজ দেখে দিন বা কোনো ল্যাবে ভ্যাকেন্সি আছে কিনা। তো আমার কোশ্চেনটা এখানে যে এত বড় একটা ভাইটাল কাজ যখন পারফর্ম করছে মেডিকেল টেকনোলজিস্ট, তাদের স্যালারি কীরকম হওয়া দরকার? যারা এই ফিল্ডে না তারা হয়তো অনেক কিছু অ্যাজিউম করে নেয় যে 30-40K স্যালারি হয়তো সে পায় বা অনেক হাইফাই লিভিং। কিন্তু যদি আমরা গ্রাউন্ড লেভেলে দেখি তাহলে খুব স্যাড রিয়ালিটি একটা আছে, সেটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ কাজ পারফর্ম করার পরেও মেডিকেল টেকনোলজিস্টদের স্টার্টিং স্যালারি কত হয় জানেন? সেটা হচ্ছে 8,000 বা 10,000 পার মান্থ, 8 to 10,000 পার মান্থ অ্যাজ আ ফ্রেশার্স। আর যদি একটু এক্সপিরিয়েন্স হয় ম্যাক্সিমাম 14,000 আর 15,000। তো এই ডিসক্রিপেন্সিটা কেন হবে? একটা স্টুডেন্ট সে এইচএসে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাস আউট হচ্ছে, তারপরে সে এন্ট্রান্স দিয়ে যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট থেকে পারসিউ করছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাজ এ ক্যারিয়ার হিসাবে। সেখানে 2 বছর 6 মাস বা 3 বছর 6 মাস বা 4 বছর ব্যাচেলার্সের পর কেউ আরও 2 বছর মাস্টার্স করার পরে যখন সে অ্যাকচুয়ালি সার্টিফাইড মেডিকেল টেকনোলজিস্ট হয়ে মার্কেটে আসছে, তখন তার স্যালারি কত? 8,000। তো এই জায়গাটা কিন্তু হওয়া অবশ্যই বন্ধ হওয়া দরকার, যে একটা মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের মিনিমাম এন্ট্রি লেভেল স্যালারি 20,000 হওয়া উচিত আজকের ডেটে, আজকের আমাদের সারাউন্ডিংয়ের ওপর বেস করে। একটা র্যাপিডো, একটা সুইগি ডেলিভারি বয় কিন্তু এর থেকে অনেক বেশি ইনকাম করছে। আমি কোনো প্রফেশন নিয়ে কথা বলছি না, আমি বলছি যে স্যালারি ইনকাম, মানে স্যালারিটা কতটা মানুষ আর্ন করছে। কস্টের স্যালারি সবারই। একটা মেডিকেল টেকনোলজিস্ট 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করবে, করার পরে যদি 10,000 স্যালারি পায়, তাহলে মোটিভেশন আমাদের ইয়ং জেনারেশন পাবে কী করে যে এই কোর্সটাকে পারসিউ করা?
এবং এটার জন্য মেন কারণ কিন্তু নন টেক এবং নর্মাল লো লেভেল আর মিডিয়াম লেভেল ল্যাবরেটরি। সাধারণত আমাদের ল্যাব কিন্তু 3 ধরনের হয়, একটা হচ্ছে স্মল লেভেলে ল্যাব হয়, একটা হচ্ছে মিডিয়াম স্কেলে ল্যাব হয়, একটা হচ্ছে লার্জ স্কেলে ল্যাব হয়। তো স্মল ল্যাব আর মিডিয়াম ল্যাব যেগুলো আছে, যেখানে স্যাম্পেল লোড কম আছে, তারা কি করছে, তারা যে কোনো সাধারণ একটা স্টুডেন্টকে বা সাধারণ পার্সনকে কিছু মেশিনকে অপারেট করা শিখিয়ে দিচ্ছে, তাদেরকে 8-10 হাজার টাকা মাইনে দিচ্ছে, কাজ করে নিচ্ছে, এবং তারা অ্যাজিউম করছে যে সমস্ত মেডিকেল টেকনোলজিস্ট এই টাকাতে কাজ করবে, এবং আলটিমেটলি আমাদের স্টুডেন্টরা প্লেস পাচ্ছে না কোনো ল্যাবে ডিউ টু দিস সিনারিও। তো এই জায়গাটা বন্ধ হওয়া ইমিডিয়েটলি দরকার। আমরা বলছি যে মেডিকেল টেকনোলজি সাবজেক্টটা অনেক গ্রোয়িং সাবজেক্ট, মাস্টার্স হচ্ছে, পিএইচডি হচ্ছে, আস্তে আস্তে আমাদের অ্যালাইড প্রফেশনালের যে নতুন বডি, গভর্নিং বডি, সেটা প্রোডাকশন হয়েছে, সব ঠিক আছে, কিন্তু যদি আমরা আলটিমেট আমাদের যেটা দরকার স্যালারি, সেটা যদি না পাই কি হবে? আমরা তো থিওরি অনেক কিছু বলতে পারি যে স্যালারি সব নয়, আসল হচ্ছে নলেজ, কিন্তু আলটিমেটলি দিনের শেষে সংসার চলবে কী করে আমাদের? এই জায়গাটা তো দেখতে হবে। সেই জন্য আমি সমস্ত স্টুডেন্ট, সমস্ত আমাদের যে কলেজগুলো কোর্স রান করাচ্ছে এবং সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট হসপিটাল, সবার কাছে এটা আবেদন থাকলো যে আমাদেরকে এটা রিভাইজ করতে হবে। অবভিয়াসলি 100% নিড আছে রিভাইজ করার এইটাকে, যে স্যালারি মাস্ট বি মিনিমাম 20,000 পার মান্থ হওয়া উচিত ইচ অ্যান্ড এভরি মেডিকেল টেকনোলজিস্ট এন্ট্রি লেভেল। তাহলে আমার মোটিভেশন, আমাদের ইয়ং জেনারেশন কেন পড়াশোনা করবে? রিলস বানিয়ে ভালগার জিনিস শেয়ার করি তো এর থেকে বেশি ইনকাম করতে পারছে। তাহলে আমরা যদি ভ্যালু দিতে চাই, এডুকেশন ইজ দ্য পাওয়ার, এডুকেশন ইজ আলটিমেটলি দ্য ফাইনাল থিং, যদি আমরা বলছি কখন, যখন অ্যাকচুয়াল সেটার ভ্যালু থাকবে। কারণ আলটিমেটলি তো মানে জ্ঞানে তো সংসার চলবে না। আলটিমেটলি আমাদেরকে যখন আমরা লাইফ লিড করবো, তখন আমাদের সংসার চালাবার জন্য বা আমাদের একটা নর্মাল সোসাইটিতে থাকার জন্য মিনিমাম অ্যামাউন্টটুকু লাগবে আমাদের। সুতরাং আমার এই জায়গাটাতে কোশ্চেন, এবং এই জায়গাটাতে আমি ঠিক করতে বলবো সমস্ত যা গভর্নিং বডিগুলো আছে, সমস্ত যে আমাদের স্টেট লেভেলে বা আমাদের সেন্ট্রাল লেভেলে যে আমাদের মানে অ্যাকচুয়াল যে বডিগুলো রয়েছে, আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে এটাকে আমাদের ভাবতে হবে। এখনই যদি আমরা না ভাবি, কিন্তু পরবর্তীকালে এটা আমাদের হাতের বাইরে চলে যাবে। যেহেতু এখন নতুন আমাদের কাউন্সিল ফরমেশন হয়েছে, সেখান থেকে রুলস রেগুলেশন আসছে, তাহলে আমাদের এই জিনিসটাকে প্রথম 100% প্রায়োরিটি দিয়ে ঠিক করতে হবে যে আফটার মানে কমপ্লিটিং দ্য কোর্স ইচ অ্যান্ড এভরি ফ্রেশার্স ক্যান গেট মিনিমাম 20,000 পার মান্থ স্যালারি, মিনিমাম। কারণ আজকের ডেটে নাহলে চলবে না। এটা হচ্ছে প্রথম কনসার্ন। সেকেন্ড কনসার্ন যেটা হচ্ছে পেশেন্ট পার্টি, সাধারণ মানুষ, তারা কিন্তু বোঝে না অত কিছু, যে কোনো টেস্ট কীভাবে হচ্ছে। এই জায়গাটাতেও ডিসক্রিপেন্সি আছে। এগুলো আমি ভাবছিলাম আলোচনা করবো না, বাট করতে হবে আজকের ডেটে এসে। একটা গ্লুকোজ টেস্ট বা একটা ক্রিয়েটিনিন টেস্ট বা একটা লিপিড প্রোফাইল টেস্ট, এই টেস্টটা বিভিন্ন ল্যাবে বিভিন্ন রেট হচ্ছে। তো সাধারণ মানুষ কী করছে, তাদেরকে যেরকমভাবে বোঝানো হচ্ছে তারা সেটা বুঝছে। সুতরাং দেখা যাচ্ছে যে আমরা একটা টেস্ট যখন পারফর্ম করছি, তখন আমাদের অনেকগুলো হাত ঘুরছে। আমি এটাকে ডিটেলস বলছি না, বাট এটা বলতে পারি যে আমি ধরুন ডাইরেক্ট একটা কোম্পানি যে ম্যানুফ্যাকচার করছে তার থেকে প্রোডাক্ট কিনছি, আর আমি একটা প্রোডাক্ট কিনছি যে ম্যানুফ্যাকচার করছে তার থেকে একজন নিচ্ছে, তার থেকে আরেকজন নিচ্ছে, তার থেকে আমি নিচ্ছি। সো যতবার এখানে কিন্তু হাত বদল হবে, তত কিন্তু কস্ট বাড়বে, বা আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুতে আমরা পাবার কথা সেটাতে পাবো না আমরা। তো এই জায়গাটাও বন্ধ হওয়া উচিত আজকের ডেটে। আগে কি হয়েছিল দেখার দরকার নেই। এখন অ্যালায়েড হেলথ কেয়ার প্রফেশনাল একটা পুরো আলাদা এন্টিটি। তো এখানে তো আর আমরা কারো মুখাপেক্ষি হওয়া তো উচিত নয়, কাম্যও নয়। সেজন্য আমাদেরকে পেশেন্টকে বোঝাতে হবে যে কোন ল্যাবটা অ্যাকচুয়াল ভালো, এবং সে সেখান থেকেই টেস্ট করবে, ইররেসপেক্টিভ অফ দেয়ার মানে কি বলছে, কে কি বলছে আর কি। তবেই কিন্তু অ্যাকচুয়াল পেশেন্ট পার্টির সুবিধা হবে, এবং ল্যাবগুলোও চেষ্টা করবে যে তাদের কোয়ালিটি মেনটেন রাখা। আমাকে যদি 4টে জায়গাতে বিভিন্ন খেতে পয়সা দিতে হয় সিম্পলি, তাহলে তো আমার কোয়ালিটি রিপোর্টের খারাপ হবে, এবং সেটাই হচ্ছে। আমরা ল্যাবে কম খরচে নর্মাল পার্সনকে, নন টেককে রাখছি, আমরা টেস্টের কোয়ালিটি খারাপ করছি কোনো একটা পার্টিকুলার মানুষকে খুশি করার জন্য, যাতে আমাদের পেশেন্টের রিপোর্ট ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে আমাদের দেখার দরকার নেই, আমাদের স্যাম্পলিং ঠিকঠাক হচ্ছে কি দেখার দরকার নেই, যে টেস্ট পারফর্ম করছে তার কোয়ালিটি আছে কিনা দেখার দরকার নেই, যে মেশিনে করছে সেই মেশিনটা আপগ্রেডেড নয় সেটাও দেখার দরকার নেই। তো এই জায়গাগুলো ডিসক্রিপেন্সি কেন আসবে আজকের ডেটে, যখন এই সাবজেক্টটা এত বেশি গ্রোয়িং, এবং মেডিকেল ফিল্ডে আমরা কোনো ডিজিজকে ডিটেক্ট না করে ট্রিটমেন্ট চালাতে পারবো না, এই জায়গাটা তো আমরা সবাই জানি। তাহলে অবশ্যই প্রত্যেকটা ল্যাবের উচিত তাদের নিজস্ব স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এবং প্রোটোকলস বানানো, যাতে আমরা অ্যাকচুয়াল পেশেন্টের সঙ্গে ডিল করব এবং পেশেন্ট পার্টিকে প্রপার তাদের রেজাল্ট দেবো এবং প্রপার ভ্যালুতে দেবো। আমরা যদি ভ্যালু এদিক ওদিক করি, তাহলে কোয়ালিটি এদিক ওদিক হবে। এগুলো ডিটেলস বেশি আমি বলার দরকার নেই, সবাই বুঝতে পারে। তো এই দুটো জায়গাতে কিন্তু আমাদের রেকটিফাই করতে হবে, তবে কিন্তু আমাদের এই সাবজেক্টটাকে আমাদের ইয়ং জেনারেশন যারা আছে তারা কিন্তু পার্সিউ করবে অ্যাজ এ কেরিয়ার, আদারওয়াইজ তারা করবে না। এবং যদি না করে কেউ অ্যাজ এ কেরিয়ার এটাকে পার্সিউ, অ্যাজ এ গ্রোয়িং ফিল্ড হিসাবে কেউ যদি এই সাবজেক্টটাতে বেশি না নেয়, তাহলে এই সাবজেক্টটার আলটিমেটলি কিন্তু কোনো আপগ্রেডেশন হবে না। আর এই সাবজেক্টের আপগ্রেডেশন হওয়া কিন্তু মানে আমরা পেশেন্টের আরও ডিটেলস, আরও তাড়াতাড়ি রিপোর্ট জেনারেট করতে পারবো, এবং পেশেন্টের ট্রিটমেন্ট তাড়াতাড়ি হবে, এবং আলটিমেটলি তার যে হেলথ ইস্যু সেটা তাড়াতাড়ি রিজলভ হবে। সুতরাং এটা পুরো লিঙ্কেজ, যে একটা পেশেন্টের শরীর খারাপ হয়েছে, কত তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট চালু হবে সেটা ডিপেন্ড করছে ল্যাবের টেস্ট কীরকম হচ্ছে তার কোয়ালিটির ওপর।
তো সেই জায়গাটাতে আমরা কখনোই কম্প্রোমাইজ করবো না। তো এই দুটো জিনিস আমার মনে হয় সবার জানা দরকার এবং এই দুটো জিনিস নিয়ে কথা বলা দরকার। তো ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে স্যালারি। অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট স্যালারি আমাদের একটা অবশ্যই রিভাইজড হওয়া দরকার। গভর্নমেন্টে ঠিকঠাক স্যালারি আছে, গভর্নমেন্ট রিক্রুট হচ্ছে কি হচ্ছে না, কোথায় হচ্ছে ওটা আলাদা, স্যালারি কিন্তু প্রাইভেটে নেই একদম। এবং খুব বড় বড় হাব যারা আছে প্রাইভেটের, তারাও কিন্তু স্যালারি দিচ্ছে না। তারা দিতে পারে কিন্তু দিচ্ছে না, কারণ তারা দেখছে সারাউন্ডিং আমরা পেয়ে যাচ্ছি স্টুডেন্ট 8-10 হাজার টাকায়, তাদেরকে 10 ঘন্টা খাটিয়ে নিচ্ছি। এটা বন্ধ হওয়া উচিত ইমিডিয়েটলি। তাই আমার সবার ক্ষেত্রে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার হোক, এটা নিয়ে কথা বলি আমরা, এবং আমরা একটা রিভাইজড স্যালারি প্যাকেজ অবশ্যই যেন এটা রুলস রেগুলেশনের মধ্যে আসে। তা নাহলে কিন্তু আমাদের ইয়ং জেনারেশন এই সাবজেক্টটা নেবে না। এটা আমাদের ভাবতে হবে এবং এটা নিয়ে কথা বলতে হবে।